নমস্কার। ইনস্ক্রিপ্ট নিবেদিত অনুষ্ঠান বাংলা যা ভাবছেতে আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অর্ক। গতকাল আমি রিপাবলিকে অর্ণব গোস্বামীর একটি অনুষ্ঠান দেখছিলাম। কথায় বলে কাক কাকের মাংস খায় না, কিন্তু আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে সাংবাদিকতার যে অবস্থা, গদি মিডিয়া রোজ রোজ কি করে তা আমাদের দেখতেই হয়। সেটা আমাদের এখন কাজের অংশ হয়ে গিয়েছে। তো দেখলাম অর্ণব গোস্বামী বলছেন যে রাম মন্দিরের যে ইনগরেশন, উদ্বোধন, তাকে গোটা ভারত, মানে এটাই শিরোনাম করেছেন ওরা, যে তাকে গোটা ভারত স্বাগত জানাচ্ছে, শুধুমাত্র সোনিয়া অ্যান্ড গ্যাং বয়কট করছে। তো যার যা কাজ, আমাদের আমাদের কাজ শ্রমিকের, আমাদের কাজ তথ্যের ভুল খোঁজা, তথ্য যাচাই করা, আমাদের কাজ প্রশ্ন তোলা। আমি এবং আমার সহকর্মীরা, সৌগত, সিন্ধু, আমার যে সহকর্মীরা রয়েছে, তারা আমরা খুঁজতে লাগলাম যে এই কথাটির সত্যতা কতটা। সোনিয়া গ্যাং শুনলেই মনে হবে, অর্ণব গোস্বামী এর আগেও সোনিয়া গান্ধীকে নানা রকম তাকে নিয়ে বাঁকা কথা বলেছেন, শুনলেই মনে হবে যেন আতিক আহমেদের গ্যাং, কোনো খুব বিখ্যাত কুখ্যাত কোনো গ্যাং। কিন্তু দেখা গেল, খোঁজ নিয়ে দেখলাম যে কমপক্ষে 4 জন শঙ্করাচার্য, তার মধ্যে নিশ্চলানন্দ সরস্বতী রয়েছে, তার মধ্যে অভিমুক্তাশ্বরানন্দ রয়েছে, এরকম 4 জন শঙ্করাচার্য যারা সনাতন ধর্মের একার্থে প্রবক্তা, ধ্বজাধারী, তারাই এই অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা বলছেন আমরা এই অনুষ্ঠানে যাব না। কেন যাবেন না? কেন তারা এই অনুষ্ঠানকে বয়কট করার ডাক দিচ্ছেন? তারা বলছেন এই অনুষ্ঠানের গৈরিকীকরণ হয়ে গিয়েছে, এই অনুষ্ঠানের রাজনীতিকরণ হয়ে গিয়েছে। রাম মন্দির আর রাম মন্দির নেই, এখানে রাম উপলক্ষ নয়, এটা রাম ভজনার জায়গা নয়। প্রকৃত ধর্ম অনুসন্ধান, ধর্ম চর্চা, ধর্মের প্রতি আনুগত্য, সমর্পণ, তার সঙ্গে এই যে অনুষ্ঠানের রবরবা দামামা, এর কোনো সম্পর্কই নেই। এটা একটা আউট অ্যান্ড আউট রাজনৈতিক অনুষ্ঠান, এবং পাখির চোখ, মূল লক্ষ্য আমাদের সমাগত লোকসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন। যেন তেন প্রকারেণ 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী আরো একবার ক্ষমতা দখল করতে চান। তার আগে পুলওয়ামার মতো ইস্যু ছিল, তার আগে কংগ্রেসের দুর্নীতির মতো ইস্যু ছিল। এই মুহূর্তে রাম মন্দির ছাড়া হাতে কিছু নেই। ভারতবর্ষের অন্যতম বড় রাজ্য উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ যদি দেশ হতো তাহলে পৃথিবীর 6 নম্বর দেশ হতো, এতটাই বড়, ব্রাজিলের পরই তার আয়তন। ফলে উত্তরপ্রদেশের সব সিট দখল করতে পারলে নিশ্চিন্ত থাকা যায় ভোটে জেতা নিয়ে। এবং উত্তরপ্রদেশে রাম মন্দিরকে দেখিয়ে সামনে রেখে যদি গোটা ভারতে হিন্দুত্বের যে মানসলোক গত 10 বছর ধরে তৈরি করা হয়েছে, তাকে যদি এক জায়গায় আনা যায়, তাহলে ভোটে লাভ। সেই কারণে একটি অর্ধ সমাপ্ত মন্দিরে যেন তেন প্রকারণ্য উদ্বোধন হয়ে যাচ্ছে। আমরা আমাদের পাড়ায়, আমাদের মহল্লায়, আপনাকে বিজেপি বিরোধী হতে হবে না, আপনাকে কংগ্রেস হতে হবে না, আপনাকে বামপন্থী হতে হবে না, তৃণমূল হতে হবে না, কিচ্ছু হতে হবে না। আমার মতোই আপনি, আমরা সাধারণ নাগরিক, সেইভাবে আমরা একটু ভাবি। আমাদের পাড়ায় কখনো কি অর্ধ সমাপ্ত মন্দিরে পুজো শুরু হয়? একজন ভক্ত হিসেবেই ভাবুন না। দেখুন, আমাদের রাম মন্দির নিয়ে কোনো অসুবিধে, অন্তত আপাতত এই অনুষ্ঠানে আমরা রাম মন্দিরের বিরোধিতা করছি না, আমরা বিরোধিতা করছি রাম মন্দিরকে সামনে রেখে যে রাজনীতিটা চলছে তার, বা রাম মন্দিরকে সামনে রেখে যে ভারত ইকুয়ালস টু রাম মন্দির, আর বাকি যারা এর বিরোধিতা করছে এই রাজনীতিটার, তারা ভারতীয় নয়, তারা তারা
জাতীয়তাবাদী নয়, তারা দেশভক্ত নয়, তারা ভারত বিরোধী। এদেরকেই অন্যত্র বলা হয় টুকরে টুকরে গ্যাং, এদেরকেই অন্যত্র বলা হয় অ্যান্টি ন্যাশনাল, এদেরকেই বলা হয় আরবান নকশাল। প্রশ্ন করলেই তুমি আরবান নকশাল, প্রশ্ন করলেই তুমি ভারত বিরোধী। আমাকে অনেকেই বলছিলেন সাবধান থাকো, এই অনুষ্ঠান করো না। কিন্তু এখন তো সাবধান থাকার সময় নয়, এখনই তো কথা বলতে হবে আমাদের, এখনই তো আমাদের প্রশ্ন করতে হবে। দেখুন, রাম মন্দির উদ্বোধনে দ্রৌপদী মুর্মুকে দেখা যাবে না, তাকে দেখিয়ে ভোটের ফয়দা তোলা আমরা দেখেছি। কিন্তু এ কেমন ভারতবর্ষ, এ কেমন দলিতের অধিকার যে রাম মন্দিরের শিলান্যাস, রাম মন্দিরের উদ্বোধনে তাকে দেখা যায় না? আমরা আগেও অনুষ্ঠান করে দেখিয়েছি যে কিভাবে রাম মন্দির তত্ত্বের উদ্গতা যারা, সেই এল.কে. আদবানি, সেই মুরলী মনোহর যোশীকে বলা হয়েছিল আপনাদের না আসতে অনুরোধ করছি। ঠিক একই রকম ভাবে দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতি, দলিত সমাজের প্রতিনিধি, আদিবাসী সমাজের প্রতিনিধি, তাকেও এখানে দেখা যাবে না। দেখা যাবে কাকে? সবার আগে নেতৃত্বে দেখা যাবে কাকে? নরেন্দ্র মোদীকে। বলা হচ্ছে এই অসমাপ্ত মন্দিরে যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, যে রামের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, সেই রাম মূর্তিকে নাকি চক্ষুদান করবেন, প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং নরেন্দ্র মোদী। আর এখানেই প্রশ্ন, তার কি এই যোগ্যতা আছে? নাস্তিকের মন থেকে ভাবতে হবে না, আপনি একজন আস্তিক হয়েই ভাবুন। যখন একজন রাজনীতিবিদ ভোটের ঠিক 6 মাস আগে মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে, মন্দিরের শিলান্যাস থেকে শুরু করে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, আসলে কি তিনি শুধু নিজেকেই প্রজেক্ট করতে চান না? আর তাই জন্যই কি বিজেপি যখন প্রচার করছে, দেখা যাচ্ছে একটি ছোট রাম মূর্তি, রাম লালা, শিশু রাম, আর তার সঙ্গে বৃষস্কন্দ মোদী, অর্থাৎ রামও তার কাছে গৌণ হয়ে যাচ্ছে। রাম একটা গৌণ উপলক্ষ মাত্র। সবকিছু ছাপিয়ে, মন্দির ছাপিয়ে যে ব্যক্তিত্ব, যে করিশ্মা তুলে ধরতে চাওয়া হচ্ছে, তা এক এবং একমাত্র অদ্বিতীয় মোদির করিশ্মা, মোদির ব্যক্তিত্ব। আমরা করোনার সময় দেখেছি যে ভ্যাকসিনে মোদির ছবি দেওয়া, ভ্যাকসিনের পর যে শংসাপত্র দেওয়া হচ্ছিল, আমরা দেখেছি ভোটের আগে পেট্রোল পাম্পে মোদির ছবি, আমরা দেখেছি বন্দে ভারত তোমাকে চড়তে হলেই মোদির বিজ্ঞাপন দেখতে হবে বাধ্য হয়ে। রাম মন্দিরও কি স্রেফ এবং স্রেফ মোদির বিজ্ঞাপনই নয়? আর এ নিয়ে কথা বললেই, এ নিয়ে প্রশ্ন করলেই অর্ণব গ্যাং বলবে যে তুমি দেশদ্রোহী, তাহলে তুমি হিন্দু নও। তাহলে কি শঙ্করাচার্যরাও হিন্দু নন? আচ্ছা, একটি মসজিদ উদ্ঘাটনে, একটি মসজিদ উদ্বোধনে, মসজিদের ইনাগুরেশনে, উদ্বোধনে প্রধানমন্ত্রী কি একই তৎপরতা দেখাবেন? তাহলে এই দেশটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার একটা মরিয়া তাগিদ দেখিয়ে, হিন্দু ভোটকে কনসলিডেট করে এক জায়গায় করে আরো একবার ক্ষমতায় আসা, একমাত্র এই তাগিদেই কি রাম মন্দির করা হচ্ছে না? আমরা প্রশ্ন তুলতে চাই আমাদের অনুষ্ঠান থেকে। আমরা আমাদের অতিথিদের সঙ্গে কথা বলবো, তার আগে আপনারা আমাদের বানানো এই প্রতিবেদনটা দেখুন। অযোধ্যায় 22শে জানুয়ারি উদ্বোধন রাম মন্দিরের, কিন্তু মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আসছেন না 4 শঙ্করাচার্য। বৃহস্পতিবার উত্তরাখণ্ড জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জানিয়েছেন, অযোধ্যার রাম মন্দির অপূর্ণ। এমন মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা ধর্মের বিধিবিরুদ্ধ বলেই মনে করছেন তারা। তাই তারা অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এত তাড়াহুড়ো কেন? প্রশ্ন শঙ্করাচার্যদের। क्योंकि हमारी मजबूरी कोई नहीं है, हम धार्मिक व्यक्ति हैं। हम चाहते हैं कि विधि विधान के साथ काम हो, पूरा मंदिर बन जाए, फिर प्रतिष्ठा हो।
लेकिन जो राजनेता हैं उनकी ज़रूरत है कि सामने चुनाव है, तो वो चाहते हैं कि हर जगह से हम चुनावी राजनीति में जो लाभ लेना बनता है वो ले लें। इसलिए उनकी मजबूरी है कि वो अभी उनको करना है। हमारी मजबूरी नहीं है कि गाय ही राम को लेके आई थी और वो गाय काटी जा रही है और हम राम जी की प्रतीक्षा करके उनका दर्शन करें और उत्सव मनाएं। अभी हमारी ऐसी स्थिति नहीं है, हिम्मत नहीं है हमारी। तो हम जब गौहत्या बंद होगी तो अयोध्या जाकर के राम जी का दर्शन करेंगे। আচার্য রাজীব নারায়ণ শর্মা বলেছেন, অপূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অশুভ। বিজেপি ধর্মের দল নয়, অধর্মের দল। প্রতিষ্ঠা দিবস হিসেবে 22শে জানুয়ারি লগ্নটিও শুভ নয়। এপ্রিলের শেষ সপ্তাহ অবধি অপেক্ষা করা উচিত ছিল বিজেপি। কংগ্রেসের বক্তব্য, প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে দলের পক্ষ থেকে যোগ দিচ্ছেন না কেউই। ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার, একে ব্যবহার করে নির্বাচনী ফায়দা তুলছে আরএসএস বিজেপি। অনুষ্ঠানে যাচ্ছেন না সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও। আমন্ত্রণ প্রত্যাখ্যান নিয়ে বিতর্কের ঝড় তুলছে বিজেপি। রাহুল গান্ধীকে দেওয়া হয়েছে রাম বিরোধী তকমা। তবে কি 4 শঙ্করাচার্য হিন্দুত্বের প্রতিনিধি নন? কি বলবে বিজেপি? গদি মিডিয়া প্রচার চালাচ্ছে স্বয়ং রামলালার আমন্ত্রণ প্রত্যাখ্যান করছে কংগ্রেস। তবে কি রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রায়কেই রামলালা বলে মনে করছে ভক্তরা? প্রশ্ন উঠছে, কেন রাষ্ট্রপতিকে দিয়ে রাম মন্দির উদ্বোধন করানো হচ্ছে না? আদিবাসী বলেই কি দ্রৌপদী মুর্মুকে উপেক্ষা করল বিজেপি? এর আগে নতুন সংসদ ভবনের শিলান্যাসের সময়ও বাদ পড়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, তাকে দিয়ে শিলান্যাসও করানো হয়নি। সংসদ ভবনে জাতীয় প্রতীক সিংহের মূর্তি স্থাপনার সময়ও ডাকা হয়নি কোবিন্দকে। অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন নরেন্দ্র মোদী। তবে কি দলিত এবং আদিবাসী পরিচয় বিজেপির কাছে কেবল ভোটের হাতিয়ার? উত্তরপ্রদেশের সরকার ঘোষণা করেছে তারা মন্দিরে আরতির ব্যবস্থা করবে, প্রদীপ জ্বালাবে। সরকারের কাজ তবে মন্দির প্রতিষ্ঠা আর প্রদীপ জ্বালানো? এত বড় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে কোনো সমাজসেবামূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে? কাদের জন্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান? হিন্দু ধর্মের 4 শঙ্করাচার্যই যখন আমন্ত্রণ প্রত্যাখ্যান করছেন, তবে কি মোদী যুগে ভারতের একমাত্র শঙ্করাচার্য নরেন্দ্র দামোদর মোদী দেবাদিদেব হিসেবে তাকেই মেনে নিচ্ছেন ভক্তেরা? রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং মোদী। এই কাজের জন্য আদৌ কি যোগ্য তিনি? ধর্মমতে কি পুরোহিতের কাজ নয়? সমাজ মাধ্যমে প্রচারিত বিজেপির পোস্টারে দেখা যাচ্ছে শিশু রামলালার হাত ধরে পথ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। রামলালাকে ছাপিয়ে মোদীর ব্যক্তিত্ব, এমনটাই কি দেখাতে চায় বিজেপি? প্রাণ প্রতিষ্ঠায় এত তাড়াহুড়ো কেন? মোদীকে জেতাতেই কি ধর্মের বিধি অমান্য করে অর্ধ সমাপ্ত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান? 2024-এর নির্বাচনে তবে ভক্তের ভগবান রামলালাকে কেবলমাত্র ব্যবহার করবেন মোদী শাহরা? এই ঘটনা কি প্রকারান্তরে হিন্দু ধর্মেরই অবমাননা নয়? হিন্দু ধর্মকেই ব্যবহার করা নয়? বাংলা যা ভাবছে। আপনারা দেখলেন, আমরা মূল অনুষ্ঠানে যাব, আলোচনায় যাব। আরো একবার আপনাদের আলোচনায় ঢোকার আগে বলি, আপনারা বলতে পারেন এটা বিধিসম্মত সতর্কীকরণ। কারো ধর্ম বিশ্বাসে আমরা আঘাত দিতে চাই না। আমরা মনে করি ভারতবর্ষের প্রতিটি নাগরিকের নিজের ধর্ম পালন করার, উদযাপন করার, ধর্মকেন্দ্রিক একে অন্যের সঙ্গে মোলাকাত করার, ধর্মকেন্দ্রিক আড্ডা, ধর্মকেন্দ্রিক জুলুস, ধর্মকেন্দ্রিক যে কোনো উৎসবে সামিল হওয়ার অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়। তাই রাম মন্দির প্রতিষ্ঠার উপলক্ষে যদি কোনো রাম ভক্ত জমায়েত হতে চান, যদি কোনো রাম ভক্ত তার নিজস্ব ইচ্ছে অনুযায়ী রাম কেন্দ্রিক কোনো সমাবেশে যোগ দিতে চান, আমাদের কিছুতে কোনো অসুবিধা নেই। আমাদের আপত্তি রাম মন্দির কেন্দ্রিক, রাম মন্দিরকে সামনে রেখে অন্যকে বিধর্মী বলে, অন্যকে অহিন্দু দাগিয়ে, অন্যকে অ্যান্টি ন্যাশনাল দাগিয়ে
আসলে যে ফয়দা তোলা হচ্ছে রাজনৈতিক তাই নিয়ে আমাদের প্রশ্ন। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের সাংবাদিক বন্ধু স্নিগ্ধেন্দু ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাংবাদিক অধ্যাপক বন্ধু সম্বিত পাল। আমি সম্বিতদাকে দিয়ে কথাবার্তা শুরু করি। সম্বিতদা, কি বুঝছেন চারজন শঙ্করাচার্য তারাও কি অ্যান্টি ন্যাশনাল হয়ে গেল, তারাও অহিন্দু হয়ে গেল? কি বুঝছেন এর নির্যাস কি? এটা কি আদতেই এত তাড়াহুড়ো? এই যে এখনো মন্দিরের কাজ যতই গদি মিডিয়া দেখাক, আসল সত্য হলো, আসল রিপোর্ট হলো, দেখা যাচ্ছে যে মন্দিরের কাজ এখনো শেষ হয়নি, অর্ধ সমাপ্ত, আধ ক্যাচড়া হয়ে রয়েছে। আর দেরি করলে তো ভোটের হাওয়াটা ধরা যাবে না। আবার এ মাসে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাও রয়েছে। সেই কারণেই কি এই তৎপরতা? কি বলবেন, আপনার মতামতটা জরুরি। হ্যাঁ, ভোটের দিকে তাকিয়েই যে এই সময়টা বাছা হয়েছে নিয়ে তো কোনো সন্দেহ নেই। এখন আমরা যেরকম খবর পাচ্ছি তাতে করে অযোধ্যা মন্দির, যে রাম মন্দিরটি তৈরি হচ্ছে, তার একতলা বা দোতলা তৈরি হতে হতে এই বছরের শেষ হয়ে যাবে বলে যারা সেই মন্দির পরিচালন কমিটির সদস্য রয়েছেন, কর্তা ব্যক্তিরা রয়েছেন, তারাই বলছেন। কাজেই এটা তো বোঝাই যাচ্ছে যে শুধু গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই অনুষ্ঠানটি করা নিয়ে এত উদ্যোগ এবং এত প্রচার। এটা আমরা দেখছি জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই বাড়িতে বাড়িতে আরএসএস এর সমর্থকরা যাচ্ছেন, তাদের সদস্যরা যাচ্ছেন, মানুষকে ইনভাইট করছেন, বিজেপি সদস্যরা মানুষদের ইনভাইট করছেন যে আপনারা বাড়িতে প্রদীপ জ্বালান, সেদিনকে চাল দেওয়া হচ্ছে এক মুঠো করে, যে সেদিন যে ভাত রান্না করবেন তার সাথে মিশিয়ে নেবেন, অ্যাজ ইফ সেটাই প্রসাদ হবে। তো এই ক্যাম্পেইনটা শুরু হয়ে গেছে। এই ক্যাম্পেইনটা শুরু হয়েছে 2024-কে সামনে রেখেই। এবং এটা তো ঠিকই, যেটা আমরা প্রতিবেদনে দেখলাম, যে প্রত্যেকটা নির্বাচনের আগেই একটা কোনো না কোনো ইস্যু, বড় ইস্যু দরকার হয়, যাতে করে বিজেপির যে এজেন্ডা, বিজেপি এবং সংঘ পরিবারের যে এজেন্ডা, সেইটাকে সামনে রাখা যায়। এবং মোদী কি কি বিষয় নিয়ে লড়েন, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তার মধ্যে একটা হচ্ছে জাতীয়তাবাদ বা রাষ্ট্রবাদ, যদি আমরা বলি যে ন্যাশনালিজম, তো সেইখানে আপনি তার বিরোধিতা করলে অ্যান্টি ন্যাশনাল দাগিয়ে দেওয়ার সুবিধা হবে। আরেকটা হচ্ছে যে তার যে ইমেজ, তার যে কারিশমা, আয়রন ম্যান টাইপের যে একটা ইমেজ নরেন্দ্র মোদী তৈরি করেছেন 2014 থেকে খুব সুচারুভাবে, তার আশেপাশে কেউ আসতে পারে না। তো সেইটা একটা অস্ত্র। আর সংগঠন আমরা প্রতিবেদনে দেখালাম যে আয়রন ম্যানের কাছে রামও ছোট, রাম একটা শিশু, আর আয়রন ম্যান তার বৃষস্কন্ধে রামকে নিয়ে যাচ্ছেন। এক্স্যাক্টলি। তো এই যে ইমেজটা নিয়ে বা যে ওয়েপন গুলো নিয়ে নরেন্দ্র মোদী নির্বাচনে যান, বা নরেন্দ্র মোদী বা বিজেপি নির্বাচনে যায়, সেইটার মধ্যে, সেই স্কিমটার মধ্যে এইটা একটা তো পড়েই অবভিয়াসলি। এবং এটাতে করে হিন্দুত্ব ইডিওলজিকে আরো গভীরে প্রবেশ করানো, ইত্যাদি ইত্যাদি, আরো শক্তিশালী করা। যে পুরো উত্তর ভারতের বেলটা আমরা দেখলাম প্রতিবেদনে, বা তুমি উল্লেখও করলে, যে 80খানা সিট রয়েছে উত্তরপ্রদেশে, বিহারে রয়েছে 40খানা সিট, তো 120খানা সিট এইখানে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় মিলিয়ে প্রায় 150 সিটের মতো সিট, বা উত্তর ভারতটা যদি আমরা পুরোটা ধরি, দিল্লি টিল্লি ধরে ঠরে, সেখানে এই এতগুলো সিট রয়েছে। এবং এতগুলো সিটে মানুষকে কাইন্ড অফ জাগ্রত করা নির্বাচনের আগে, সেটাতে এইটা একটা বড় ওয়েপন। এবং এই এজেন্ডা তো বরাবরই ছিল বিজেপি। আমরা এর আগে আলোচনা করেছি যে যারা এই রাম মন্দির মুভমেন্টটা শুরু করেছিলেন, তারা আজকে সাইডলাইন হয়ে গেছেন। এবং সাইডলাইন হয়েছেন মোদির কারণেই, যে তাকেই প্রজেক্ট করতে হবে, তিনি একমাত্র মুখ, তিনি শক্তিমান, তিনি এটা করে দেখালেন, তিনি এটা শিলান্যাস করেছেন। মন্দিরের শিলান্যাসের সময় পুজোতে তিনি ছিলেন, যেখানে কোভিডের সময় আমাদের দুরবস্থা চারিদিকে, সেইখানে উনি তার পুজো আর্চা করছেন, এবং তিনি এই প্রাণ প্রতিষ্ঠাটি করবেন। এবং অলরেডি এটা প্রচারও শুরু হয়ে গেছে। নরেন্দ্র মোদী নিজেও একটা অডিও বার্তা দিয়েছেন যে তিনি এই প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যে বিষয়গুলো নিয়ে আপত্তি উঠছে, যে বিধিবদ্ধভাবে হচ্ছে কিনা, শাস্ত্রমত হচ্ছে কিনা এই প্রাণ প্রতিষ্ঠা, তো যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন, এটা একটা খুব খুব গভীর একটা দর্শনের ব্যাপার, যে আমার মাধ্যমে একটি মূর্তি, তাতে একটা প্রাণ মানে আমাদের মানে মানুষের মতোই একজন কেউ সেখানে স্থাপিত হচ্ছেন। তো এটা একটা গভীর কানেকশনের ব্যাপার। এবং
এটা আমরা অনেকে মনে করতে পারি যে খুব ব্যক্তিগত একটা ব্যাপার, কিন্তু যখন আমরা এই থিওক্রেটিক স্টেটের দিকে ধীরে 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 এগিয়ে যাচ্ছি তখন এটা আর ব্যক্তিগত থাকে না। যে যে জায়গায় রাম মন্দির তৈরি হচ্ছে বা যেভাবে সরকারি ব্যবস্থাপনায় রাম মন্দিরটা তৈরি হচ্ছে তাতে করে আর ব্যক্তিগত ধর্ম আচরণ সেটা আর কিছু থাকে না। তো সেইখানে নরেন্দ্র মোদী বলছেন যে তিনি তার জন্য প্রিপারেশন শুরু করেছেন, তিনি খুব সাত্ত্বিক একটি জীবনযাপন করবেন এই 11 দিন থেকে। গতকাল থেকে এটা শুরু হয়েছে। খাওয়া দাওয়া আরো এমনিতেই তিনি সাত্ত্বিক খাওয়া দাওয়া করেন, তিনি ভোরবেলা ওঠেন, যোগ ব্যায়াম করেন, খুব সাত্ত্বিক একটি লাইফ লিড করেন। তো তিনি এই শিলান্যাস এই যে প্রাণ প্রতিষ্ঠা হবে তার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছেন গতকাল থেকে। কাজেই তিনি যেটা করছেন একদিকে তো অবভিয়াসলি যে শাস্ত্রের মতেই তিনি করছেন সেটা একটা প্রমাণ করার চেষ্টা, দ্বিতীয়ত হচ্ছে যে নরেন্দ্র মোদী এটা করতে পারছেন সেইটা দেখানোর চেষ্টা, আর তৃতীয় হচ্ছে যখন তিনি করবেন করার পরে তার যে ডিভিডেন্ডটা সেইটা পলিটিক্যালি তারা রিপাপ করতে চাইবেই যে এই 2024-এর নির্বাচনে এইটা একটা বড় ইস্যু হবে যে হ্যাঁ এটা করে দেখালো। 370 ধারা বিলোপ করেছে, রাম মন্দির তৈরি হয়ে গেল, এখন শুধু অভিন্ন দেয়ানি বিধিটা বাকি আছে যে ঘোষিত যা এজেন্ডা আছে, আর তারপরে হচ্ছে যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা। তো এইগুলো এজেন্ডার মধ্যেই আছে, তো কাজী সেই দিকে এগোচ্ছেন। এবারে যারা শঙ্করাচার্যরা যারা যাচ্ছেন না তাদের এক একজনের এক এক রকমের বক্তব্য আছে। মূল বক্তব্য এটাই যে শাস্ত্র বিধি মেনে এটা করা হচ্ছে না, এই এই যে ধর্মীয় অনুষ্ঠানটা হচ্ছে, যে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানটা হচ্ছে সেটা শাস্ত্র মতে হচ্ছে না, কারণ মন্দির পুরোটা তৈরি হয়নি বলে। সেটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিসও সেটা হচ্ছে যে এই যে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী তিনি বলছেন যে আমার সাথে একজনকে মাত্র যেতে বলেছে। তো শঙ্করাচার্য একজন ধর্মগুরু, তিনি একজনকে নিয়ে যাবেন, এবং এটাও আমি দেখছিলাম যে কোথাও তিনি বোধহয় বলেছেন যে আমাকে স্টেজে বসে হাততালি দিতে হবে। তো একজন ধর্মগুরু তিনি স্টেজে বসে থাকবেন, আর সেখানে একজন রাজনৈতিক নেতা তিনি তার প্রাণ প্রতিষ্ঠা করবেন, এবং গর্ভগৃহে মাত্র 3-4 জন যাবেন, নরেন্দ্র মোদী গভর্নর উত্তরপ্রদেশের, আর যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, এই 3-4 জনের যাওয়ার কথা ওই গর্ভগৃহের মধ্যে থাকবে, বাকিদের তো স্টেজেই বসে থাকতে হবে। আর স্টেজে বসে থেকে এইটাকে দেখতে হবে। তো একজন ধর্মগুরু তিনি তো অবভিয়াসলি একটা ইনসাল্টেড ফিল করবেন, সাইডলাইন ফিল করবেন যে ভাই আমাকে এর জন্য ডাকা হলো না, এবং তারপরে এই যুক্তি তো রয়েছে যে বিশুদ্ধ মতে হচ্ছে না। কিন্তু এই শঙ্করাচার্যদের যা ঘোষিত ধর্মের ব্যাখ্যা বা যেভাবে তারা ব্যাখ্যা করেন ধর্মকে, তার সাথে কিন্তু এই আরএসএস বিজেপির ধর্মের ব্যাখ্যার কোনো খুব একটা ফারাক কিছু নেই। যদিও এই রাম মন্দির ট্রাস্টের যিনি কর্তা আছেন তিনি বলেছেন যে এই শঙ্করাচার্যরা শৈব মতে চলেন, তো তাদের সাথে রামানন্দ যে সেক্ট রয়েছে সেটার সাথে সম্পর্ক নেই, তার জন্যই তারা বয়কট করছেন। তো এই যে যতই আকচাকচি নিজেদের মধ্যে থাক না কেন এই বিভিন্ন সেক্টের কথা বলে ইত্যাদি ইত্যাদি করে, কিন্তু এই ধর্মগুরুরা তো খুশি হবেন যে নরেন্দ্র মোদীর মতো একজন শক্তিমান নেতা যিনি হিন্দুত্বের এজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছেন, হিন্দু রাষ্ট্রের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন, গোহত্যা বন্ধ করার চেষ্টা করছেন, তো তাদের জন্য তো এটা খুব একটা সুসময় একদিক থেকে। কাজেই এই ডিফারেন্স গুলো আছে, নিজেদের কিছু ইগোর ডিফারেন্স হতে পারে, ধর্মীয় মতে হতেই পারে যে তারা এটা ভাবছেন যে বাবা এইরকম ভাবে একটা মন্দির তৈরি হয়নি, সেখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তো ধার্মিক দৃষ্টিতে দেখলে সেটা কষ্টকর। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে দেখুন, একটা যুক্তি নরেন্দ্র মোদী খুব সুকৌশলে সবসময় প্রয়োগ করেন, সেটা তিনি তার মন্ত্রিসভার ক্ষেত্রে প্রয়োগ করেছেন, তার নিজের অফিসে বারবার প্রয়োগ করেছেন, যে অনেক বেশি অনগ্রসর শ্রেণীকে জায়গা দাও। তথাকথিত যে ব্রাহ্মণ্যবাদ আমাদের সমাজের বিভিন্ন জায়গায় আছে, সেই ব্রাহ্মণ্যবাদকে মূলে কুঠারাঘাত করে অব্রাহ্মণকে জায়গা দাও। আমরা আমাদের আগের অনুষ্ঠানে দেখিয়েছিলাম, আপনি সম্ভবত বলেছিলেন যে কিভাবে চারপাশে বাল্মীকির মন্দির, নিষাদ রাজার মন্দির করে ওবিসি অনগ্রসরদেরকেও এক জায়গায় এক ছাতার তলায় টানা হচ্ছে, একটা হিন্দুত্বের ছাতাটা বড় করা হচ্ছে। কিন্তু সম্ভবত রাম মন্দিরের ক্ষেত্রে এই যুক্তিটা খাটবে না। তার কারণ আমরা এর আগেও দেখেছি, আমরা প্রতিবেদনেও দেখালাম, আমরা এখনো দেখছি দ্রৌপদী মুর্মুকেই এখানে ডাকা হচ্ছে না। কাজেই আমি নরেন্দ্র মোদী একজন ওবিসি, সেই কারণে আমি এগিয়ে যাচ্ছি, আমি ওবিসিদের প্রতিনিধি হয়ে এগিয়ে যাচ্ছি, এই যুক্তিটা বোধহয় এখানে খাটবে না।
না না, এই আরএসএস বিজেপি এটা বুঝেছে যে শুধুই ব্রাহ্মণদের পার্টি হয়ে থাকলে বা শুধুই ব্যবসায়ীদের পার্টি হয়ে থাকলে যে একটা সর্বভারতীয় গ্রহণযোগ্যতা তৈরি করার চেষ্টায় বিজেপি রয়েছে, এবং পলিটিক্যালি তারা খানিকটা তাতে সফল, যে দেশের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে, যেটা কংগ্রেস একসময় মানে অর্গানিক্যালি ছিল আর কি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তো তারা যখন বুঝতে পেরেছে যে শুধুমাত্র ব্রাহ্মণদের পার্টি হয়ে থাকলে হবে না, শুধুমাত্র ব্যবসায়ীদের পার্টি হয়ে থাকলে হবে না, আমায় সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে এক ছাতার তলায় আনতে হবে। তো এক ছাতার তলায় আমি কাদেরকে আনবো? আমি আনবো যে যারা বর্ণাশ্রমের প্রথাতে যারা বিভক্ত, তাদেরকে আমি সবাইকে হিন্দু বলে আমার এক ছাতার তলায় আনবো। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বারবার বলি, সেটা করব। আদিবাসীরা তারাও হিন্দুই, বৌদ্ধরাও পারলে তারা হিন্দুই, তো শিখরাও তো হিন্দুই, মানে এই যে একটা হয় হিন্দু না হলে হিন্দু একটা হত্যাকারী, এজেন্ডা। দুটো সম্প্রদায়, হয় হিন্দু নয় হ্যাঁ হিন্দু হত্যাকারী। হ্যাঁ, না না, মুসলিমরাও হিন্দু, মানে এটাও তো বলা হয়েছে যে এদের রুটটাই হচ্ছে হিন্দু। এই যে আসলে হিন্দু। শঙ্করাচার্যদের কথা হচ্ছে, তাদের মধ্যেও অনেকে বলেছেন যে আসলে মুসলমানদের রুটটা তো হিন্দুইজমেই, তারা আসলে হিন্দুই, তারা কনভার্টেড হয়েছে পরে। তো সেইটা তো বক্তব্যই, কাজেই সেইটা থেকে, সেই এজেন্ডাটা থেকেই যে সবার মধ্যে রাম একটা প্রতীক হয়ে উঠবে এবং তিনি সবার, এই যে যেটা নিয়ে কথাও হচ্ছিল তোমার সাথে আগে, যে ইন্দোরের যিনি মেয়র পুষ্প পুষ্পপতি ভার্গব, যদি আমি ভুল বলে থাকি, তিনি বলেছেন যে ভাই সান্টা ক্লজের ছবি যদি তোমরা লাগিয়ে থাকো, সান্টা ক্লজের মূর্তি যদি লাগিয়ে থাকো 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে, তাহলে তোমাদের রামের মূর্তি লাগাতে অসুবিধা কোথায়? তোমরা রামের মূর্তি লাগাও। এবং রাম তো দেশের একজন মানে মহামানব, তিনি প্রতীক, সবার, রাম সবার জন্য, সত্যি তো রাম সবার জন্য, কিন্তু সেটাকে আমি পলিটিক্যালি আমি ইউজ করছি এবং সবাইকে একই ছাতার তলে আনার চেষ্টা করছি একটা প্রতীকের মাধ্যমে। সেটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর এজেন্ডা। এবং যার জন্য আরএসএস এর যে সংগঠনগুলো একদম নিচু স্তরে কাজ করে, বনবাসী কল্যাণ আশ্রম যেমন আদিবাসীদের নিয়ে কাজ করে, তো তারাও এইটাই প্রমাণ করার চেষ্টা করে যে ভাই তোমরা একই ছাতার তলায়। তুই সারনা ধর্ম নিয়ে যখন আদিবাসীরা বলেন, তখন বলা হয় না ওটা অ্যাকচুয়ালি হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে হিন্দু ধর্মের মধ্যে সনাতন ধর্ম থেকে সনাতন শব্দটা বিবর্তন হতে হতে সারনা হয়ে গেছে, তো এটা তোমরা আমাদের মধ্যেই। তো এই চেষ্টাটাই করে যাচ্ছেন বিজেপি আরএসএস এর যারা কর্তা ব্যক্তিরা, এবং সেইটার একটা প্রতিফলন রাম মন্দিরের মাধ্যমে, যে রাম দেশের দেবতা হয়ে উঠবেন, তিনি প্রতীক হয়ে উঠবেন এবং তাকে ঘিরেই সবাই একসাথে একজোট হবে, সব হিন্দুরা একজোট হবে। কিন্তু অর্গানিক্যালি কিছু প্রবলেম তো আছেই, যেটার জন্য এই জিনিসগুলো উঠে আসছে এবং শঙ্করাচার্যদের এই আপত্তির জায়গাটা তৈরি হচ্ছে। আমি একটু স্নিগ্ধেন্দুর কাছে যাব। স্নিগ্ধেন্দুর কাছে আমার আমার সরাসরি প্রথম যে প্রশ্নটা থাকবে, স্নিগ্ধেন্দু, বিরোধীরা বিশেষত কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ঘোষণা করেছে যে তারা রাম মন্দিরে যাবে না, এই ইনগরেশনে, এই উদ্বোধনে যাবে না। মজার কথা হলো, দেখছিলাম যে একটা হেডলাইন যে বামেরা বলছে যে আমাদের প্রভাবেই কংগ্রেস বলছে যে এই অনুষ্ঠান বয়কট করবে। সে যাই হোক, মোদ্দা কথা অনেকেই এই মন্দিরের উদ্বোধনে বিরোধীরা যেতে চাইছে না। আমরা এর আগে এই বয়কটের রাজনীতি দেখেছি, যে গদি মিডিয়ার অ্যাঙ্কার বয়কট করা হয়েছিল, এই নিয়ে আমরা অনুষ্ঠানও করেছি, আপনিও ছিলেন সম্ভবত। এই রাম মন্দির বয়কটটা কি ঠিক চাল হলো, নাকি না ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে ওইখানে জমায়েত করে নিজেদের বার্তা দেওয়া সেইটা ঠিক চাল হতো? কি মনে হয় আপাতভাবে? না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ওখানে উপস্থিত হওয়াটা বিরোধীদের জন্য ইলেকটোরালি, নির্বাচনী হিসেবে সঠিক হতো না। রাজনৈতিকভাবে কি সেটা তো যার যার রাজনৈতিক অবস্থান আলাদা, বিভিন্ন রকম, কিন্তু নির্বাচনী অঙ্কের দিক থেকে হতো না, কারণ এতে তাদের যে মূল অপোজিশন, শত্রু বিপক্ষ, হিন্দু জাতীয়তাবাদীরা, বিজেপি আর সংঘ পরিবার, তাদের একটা বিশাল পলিটিক্যাল প্রজেক্টের চূড়ান্ত সাফল্যের মধ্যে নিজেদেরকে মিলিয়ে দেওয়া হতো। সেই সাফল্যের একটা সর্বাঙ্গীন স্বীকৃতি দেওয়া হতো যে আমরা সবাই এই সাফল্যের
করতে গ্রহণ করলাম এবং স্বীকার করলাম। এতে নির্বাচনী লড়াইটাতে সম্ভবত তারা প্রথমেই সারেন্ডার করে বসতেন, আমার ধারণা এটা। এদের কোনো না কোনো ভাবে এই অনুষ্ঠান, এই রাম মন্দিরের ব্যাপারটা যাতে নির্বাচনের মূল ইস্যু না হয়ে ওঠে সেটা নিশ্চিত করার দায় ছিল এদের, এই সমস্ত রাজনৈতিক দলগুলোরই, বিরোধী দলগুলোরই। তারা চাইছেন নির্বাচনটা অন্যান্য ইস্যুর ভিত্তিতে লড়তে, রাম মন্দিরটা যেন ইস্যু না হয়ে ওঠে। এখন কিভাবে এটা কাউন্টার করবেন, কিভাবে তারা রাম মন্দিরের অনুষ্ঠানের আমন্ত্রণ অ্যাভয়েড করবেন, সেটা প্রত্যেকের কাছেই একটা চিন্তার বিষয় ছিল। কারণ কিভাবে এইটা করতে হবে মেজরিটি সেন্টিমেন্ট, হিন্দু সেন্টিমেন্টে, সংখ্যাগুরুর সেন্টিমেন্টে আঘাত না করে। এই রাম টেম্পল নিয়ে দেশের সংখ্যাগুরুর মধ্যে কি পরিমাণ কতটা আবেগ রয়েছে এটা তাদের অনেকের কাছেই পরিষ্কার। তার ফলে এই বিষয়ে খুব সাবধানে পদক্ষেপ করার দরকার। এর মধ্যে প্রথম যারা সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দেয় যে যাবে না, সেটা হচ্ছে বামে সিপিএম। সীতারাম ইয়েচুরি জেনারেল সেক্রেটারি, তিনি ডিসেম্বরের শেষেই ঘোষণা করে দিয়েছিলেন যে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে তাকে আমন্ত্রণ জানাতে আসা হয়েছিল, কিন্তু তারা যাবেন না এবং তারা এটাকে রাজনৈতিক প্রজেক্ট হিসেবে তারা চিহ্নিত করে নেন। বাকি পার্টিগুলো কিন্তু অপেক্ষা করছে। এর মধ্যে প্রথম সেই অর্থে নীরবতা ভাঙিয়ে অবস্থান ক্লিয়ার করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জয়নগরের প্রোগ্রাম থেকে সম্ভবত সেটা 9 তারিখ তিনি প্রথম জানিয়ে দেন যে এটা রাজনৈতিক প্রজেক্ট, এটা ইলেকশনের আগে একটা গিমিক হিসেবে এই রাম মন্দির ইনঅগুরেশন করা হচ্ছে, এই উদ্বোধনটা করা হচ্ছে এবং এই ইলেকটোরাল গিমিককে উনি গিমিক বলে উনি এটাকে আক্রমণ করেন, সরাসরি ডিস্টেন্স করেন এবং উনি খুব স্পষ্টভাবে বিভেদ কথাটির উল্লেখ করেন যে এটা সামাজিক একটা বিভেদকে রিফ্লেক্ট করে। উনি হয়তো সরাসরি সামাজিক বিভেদকে রিফ্লেক্ট করে এই শব্দটা বলেননি, কিন্তু যেটা বলেন সেটার মানে হচ্ছে যে উনি বলেন যে আমি সমাজে কোনো বিভেদ অ্যালাউ করব না। হঠাৎ করে এই প্রসঙ্গে বিভেদটা আনা মানে উনি এটা যে একটা সমাজে বিভেদ সৃষ্টিকারী ইস্যু সেটাকে উনি কিন্তু স্বীকার করলেন পলিটিক্যাল পজিশন হিসেবে। ওই 9 তারিখই আরেকখানি ঘটনা ঘটলো, যেদিন ওই যোশী মঠের শঙ্করাচার্য, ওই মুক্তেশ্বরানন্দ নাম, তিনি তার ওই টুইটার হ্যান্ডেল থেকে ওই ভিডিও বক্তব্যটা রিলিজ করলেন, যাতে এই পুরো প্রোগ্রামটাকে উনি মানে সাম্প্রতিক সময়ে আর কোন ধর্মগুরু বিজেপি আরএসএস এর রাজনৈতিক প্রজেক্টকে এত চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন এই উদাহরণ খুব কম। উনি সেদিন যেভাবে আক্রমণ করলেন, কারণ ওই তার আগে এই টোটাল কার্যক্রমটা যাদের মধ্য দিয়ে হচ্ছে, সেই ট্রাস্ট, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র, এই ট্রাস্ট সরকার, মোদী সরকার 2020 সালে গঠন করে দিয়েছেন এবং যা সদস্যরা মূলত সরকার মনোনীত, এবং যে ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা চম্পত রায়, অর্থাৎ গোটা ট্রাস্টই বিশ্ব হিন্দু পরিষদ বা সংঘ পরিবার নিয়ন্ত্রিত। সেই ট্রাস্টের এই চম্পত রায় বলেন যে শঙ্করাচার্যরা আসছেন না, এটা কোনো বড় বিষয়, কারণ ট্রাস্টটা তো রামানন্দ সম্প্রদায়, কারণ মন্দির তো রামানন্দ সম্প্রদায়। এইটাকে কেন্দ্র করে চাঁচা ছোলা ভাষায় যোশী মঠের শঙ্করাচার্য এই আক্রমণটি করেন। সম্ভবত এই দুটি ঘটনা কংগ্রেসকে খানিকটা শক্তি দেয়, যার ফলে আমরা দেখি 11 তারিখ কংগ্রেস বিবৃতি দিচ্ছে এবং সেই বিবৃতির মধ্যে ওরা শুরুই করছে রিলিজিয়ন ইজ পার্সোনাল বলে, একদম প্রথমেই বলছে রিলিজিয়ন ইজ পার্সোনাল, এবং রাম মন্দিরকে পলিটিক্যাল প্রজেক্ট হিসেবে চিহ্নিত করছে। আস্তে আস্তে এইভাবে বিরোধীদের মধ্যে, ইন্ডিয়া ব্লকের এদের মধ্যে এক একজন নানা রকম ভাবে এই
রাম মন্দির থেকে নিজেদেরকে অ্যাভয়েড করাটার চেষ্টা করছে। যেমন অখিলেশ বলছেন, ভিএইচপি নেতা অলোক কুমার তিনি ওকে ইনভাইট দিতে গেছিলেন, ইনভাইট তিনি সম্ভবত মিট করতে পারেননি, ইনভাইট অফিসে রেখে আসেন। অখিলেশ পরে বলেছেন যে ও ওনাকে আমি চিনি না, অচেনা মানুষ একটা ইনভাইট দিলে সেটা আমি নেবো কেন, আমি অ্যাকসেপ্ট করতে পারি না। হিন্দুরা এরকম অচেনা মানুষদের থেকে ইনভাইট নেয়। তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে উনি একটা এক্সকিউজ দেখাতে চাইছেন, বার করতে চাইছেন, এবং যে কারণে হঠাৎ একটা ওরকম কথা বলছেন যে আমরা হিন্দুরা ওরকম অচেনা কারোর থেকে ইনভাইট নিই। তো কিন্তু এই চেষ্টাটা তারা করছেন যে কিভাবে মেজরিটি, অরবিন্দ কেজরিওয়াল তারা এখনো পর্যন্ত বলে আসছেন যে আমরা তো এখনো অফিসিয়াল ইনভাইট পাইনি, পেলে কি হবে, দু একদিন পরে নিশ্চয়ই ভিএইচপির কেউ না কেউ কোনো না কোনো একটা এভিডেন্স হাজির করে বলবে যে ওই তো অমুক দিন অমুক ওনার কাছে ইনভাইটে চলে গেছে। তখন ওদেরকে একটা স্ট্যান্ড স্পষ্ট করতে হবে, যাচ্ছি কি যাচ্ছি না, না গেলে কেন যাচ্ছি। এখন শঙ্করাচার্যের মানে ওই ইয়ের বক্তব্যে, যোশী শঙ্করাচার্যের বক্তব্যে তখন একটা যে জোর খানিকটা বিরোধীরা পেয়েছিল এবং কংগ্রেস মনে হয় একটু অতিরিক্ত উৎসাহ পেয়েছিল, ফলে সমস্ত কংগ্রেস নেতারা তাদের সিদ্ধান্তকে ডিফেন্ড করা শুরু করেন চার শঙ্করাচার্যের বক্তব্যকে ধরে। কিন্তু এরপরে দেখা যায় এর মধ্যে দুজন শঙ্করাচার্য পিছু হটে যান বলতে তারা ক্ল্যারিফাই করেন যে তারা যাচ্ছেন না ঠিকই, কিন্তু অভিমুক্তেশ্বরানন্দ যেভাবে কারণটি ব্যাখ্যা করেছেন তার সঙ্গে তারা সহমত নন, তারা এই বিরোধিতা বা ইত্যাদি করছেন। এখন এই শঙ্করাচার্যদের বক্তব্য নিয়ে বেশি লাফালাফি করা বা এদের উপর বেশি বক্তব্যতে বেশি নির্ভরশীল হওয়ার একটা বিপদ প্রথম থেকেই ছিল। তার কারণ আমরা যদি দেখি, এবং ওরা যে ভিত্তিতে, যে ধরুন পুরী শঙ্করাচার্য উনি যে ভাবে এই বিষয়টিকে দেখলেন, তার মধ্যে একটি বিষয় উনি উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী মূর্তিকে ছোঁবেন। প্রধানমন্ত্রীর মূর্তিকে ছোঁয়া নিয়ে আপত্তিটা কিসের জন্য, অব্রাহ্মণ ছুঁচ্ছে বলে? মানে এই প্রশ্নগুলো আমার মধ্যে আসছে যে তারা যে কারণে অপোজ করছেন সে কারণটা কি আমরা জাস্টিফাই করতে পারি? প্রধানমন্ত্রী মূর্তি ছুঁড়ে কি অসুবিধা? এটা তো যে কোনো মানুষই ছুঁতে পারে। এখন একথাও, কিন্তু একথাও ঠিক যে ওই উত্তরাখণ্ডের শঙ্করাচার্য যেভাবে প্রশ্নগুলো তুলেছেন এবং চম্পত রায়কে যে প্রশ্নগুলো করেছেন তার কোনো উত্তর সত্যিই বিশ্ব হিন্দু পরিষদ বা সংঘ পরিবারের কাছে নেই। উনি পরিষ্কার বলেছেন যে যদি রামানন্দ সম্প্রদায়েরই মন্দির হয়, এই মন্দির যদি রামানন্দ সম্প্রদায়েরই হয়, তাহলে আপনি চম্পত রায়, আপনি রামানন্দ সম্প্রদায়ের কেউ নন, যারা পার্টি ট্রাস্টিরা রয়েছেন তারা নন, তারা ইমিডিয়েটলি রিজাইন করুন, রামানন্দ সম্প্রদায়ের হাতে এই মন্দিরকে তুলে দিন, তাদেরকে এটাকে কমপ্লিট করে ইনাগুরেট করতে দিন, তাদের হাতে পুরো ব্যাপারটা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে তবে বলুন যে এটা রামানন্দ সম্প্রদায়ের মন্দির। এবং তিনি এটাও বলেছেন যে আপনারা যখন চাঁদা তুললেন সারা ভারতবাসী থেকে, সমস্ত সনাতনীদের থেকে, সমস্ত হিন্দুদের থেকে, তখন তো বলেননি যে এটা রামানন্দদের মন্দির, এই সম্প্রদায়ের মন্দির। যখন আপনারা চাঁদা তুললেন, যখন আপনারা এই শঙ্করাচার্যের থেকেও চাঁদা তুললেন, তখন তো আপনারা বলেছেন এটা সব সনাতনীর মন্দির, তখন এটাকে তো বলা হয়েছে এটা রাষ্ট্রীয় মন্দির বলে। তাহলে এটা হঠাৎ করে এখন রামানন্দ সম্প্রদায়ের কি করে হয়ে গেল? শঙ্করাচার্যরা যাচ্ছেন না বলে? এই যে প্রশ্নগুলো উনি করছেন, সেই প্রশ্নগুলোর কোনো জবাব ওদের কাছে নেই। এবং উনি খুব স্পষ্টভাবেই এটা বলেছেন যে এই মন্দিরটার থেকে যারা চালাতেন, নির্মোহী আখড়া, যারা এটা দীর্ঘদিন ম্যানেজমেন্ট করতেন ওখানকার ওই রাম মন্দির এবং রামের পূজার ইত্যাদি, তাদেরকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে পুরো প্রজেক্টের দখল করে নিয়ে নিচ্ছে বিজেপি এবং আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ মিলিয়ে সোজা কথায় সংঘ পরিবার। অর্থাৎ গোটা রাম মন্দির যে একটা সংঘ পরিবারের প্রজেক্ট, এটা যে কোনো সমগ্র হিন্দুদের প্রজেক্ট নয়, এটা তো এই বিতর্ক থেকে খুব স্পষ্ট হয়ে গেছে। মন্ত্রীরাও মানে সন্ন্যাসীরাও এটাকে বলছেন যে মানে এর মধ্যে রাজনীতির উল্লেখ স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছেন, এবং আমরাও দেখতে পাচ্ছি। কারণ নইলে ট্রাস্টের জেনারেল সেক্রেটারি বা মূল দায়িত্বে কেন বিশ্ব হিন্দু পরিষদের একজন নেতা? তো সুতরাং আমার এইভাবেই পুরো বিষয়টাকে দেখছি যে এই পলিটিক্যাল প্রজেক্টকে
কিভাবে বিরোধীরা পলিটিক্যাল প্রজেক্ট বলবে, এই চ্যালেঞ্জটা তারা ফেস করছে। এবং স্নিগ্ধেন্দু এটাও একটু বলুন যে যোগী আদিত্যনাথ কোন ঠাসা, তাকে প্রায় দেখাই যাচ্ছে না। হ্যাঁ, যেখানে মোদির উপস্থিতি সেখানে তো আর কেউ সামনে থাকতে পারেন না। ওই কিছুদিন আগে সম্বিত দা এখানে একটা প্রোগ্রামে বলছিলেন যে ছবিতে সবসময় ওনাকে একা দেখা যায়, ওনার সব ছবিতে ওনাকে একা দেখা যায়। আমরা উনি আর মধ্যপ্রদেশের নির্বাচনে দেখছিলাম শিবরাজ চৌহানকে দেখা যাচ্ছে না, শুধু মোদিকে দেখা যাচ্ছে। না, এবং এটাও তো মনে রাখতে হবে যে ওদের যে পার্লামেন্টারি বোর্ড, সেই পার্লামেন্টারি বোর্ডে এখনো পর্যন্ত যোগীর জায়গা হয়নি। ঠিক, সেখানে শেষ যে পার্লামেন্টারি বোর্ড গঠন হলো সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জায়গা পাননি, কারণ ওপর থেকে ওনারা বুঝিয়ে দিতে চেয়েছেন যে হ্যাঁ তোমার জায়গা ওই অবধি উত্তরপ্রদেশ, তার বাইরে আমরা তোমাকে দেখছি না, ভাবছি না, তুমি ওই নিয়ে থাকো, বুঝিয়ে দেওয়া হয়েছে, বার্তা পরিষ্কার। তো এখন এই শঙ্করাচার্যরা বুঝতে পারছেন যে এদের আর কোনো জায়গা নেই, যে ধর্মের ক্ষেত্র, যে ক্ষেত্রটা আগে ওদের ছিল, এই রাম মন্দির নির্মাণের জন্য, বাবরি মসজিদ ভাঙার জন্য, রাম মন্দির নির্মাণের জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনগুলোতে কিন্তু এই শঙ্করাচার্যদের একটা ভূমিকা ছিল। তারা অনেকেই এই যে উত্তরাখণ্ডের তিনি তো জ্ঞানবাপী নিয়েও একজন পিটিশনার কোর্টে, ওই জ্ঞানবাপী শিবলিঙ্গ। কিন্তু এরা দেখছেন যে যে ধর্মের জন্য যে ধরনের লড়াই তারা করেছিলেন, সেটা তাদের লড়াই, সেই লড়াইয়ের ভালো মন্দ নিয়ে আমি কোনো মন্তব্য করছি না, কিন্তু তারা যে লড়াই করেছিলেন সেই লড়াইয়ের সমস্ত ফসলটাই এখন পলিটিক্যালি সংঘ পরিবারের ঘরে ঢোকানো হচ্ছে এবং তারা বাদ পড়ে গেছে। এখান থেকে তাদের ক্ষোভ হয়েছে। এই ক্ষোভ খানিকটা বিরোধী শিবিরকে অক্সিজেন দিয়েছে, যে বিরোধিতা শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে নয়, ধর্মীয় ক্ষেত্র থেকেও বিরোধিতা আসছে। এই অক্সিজেনটা বিরোধীরা পেয়েছেন। এখন আগামী কয়েকদিনে আরো বিভিন্ন রকম রাজনৈতিক তৎপরতা চলবে এটাকে কেন্দ্র করে। তার ফলে শেষ পর্যন্ত আগামী 7-8 দিনে আরো কিছু অন্যরকম দ্রুত ঘটনা ঘটতেই পারে, সেটা আমরা এখনই আগে থেকে বলতে পারি না। কিন্তু আপাতত যা মনে হচ্ছে যে সম্ভবত ইন্ডিয়া ব্লকের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলো কেউই আলটিমেটলি হয়তো ওখানে থাকবেন না, কোনো না কোনো অজুহাতে তারা ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যেমন শিবসেনার উদ্ধব ঠাকরে ওই দিন মহারাষ্ট্রেই প্রোগ্রাম রেখেছেন, রামকে কেন্দ্র করেই প্রোগ্রাম রেখেছেন নাসিকে, উনি সেখানে সেই অনুষ্ঠানে থাকবেন। কিন্তু ওই অযোধ্যার মঞ্চে এখানে মানে বিরোধীদের কোনো ইন্ডিয়া ব্লকের কোনো নেতাকে শেষমেশ দেখা যাবে বলে এখনই মনে হচ্ছে। আমি এখান থেকে একটু সম্বিতদার কাছে যাই। আমার প্রশ্নটা হলো, ধর্মের আফিম ভারতবর্ষ গত 10 বছর ধরে কিভাবে খেয়েছে তা আমরা প্রত্যেকে জানি, উদাহরণ দিলে শেষ করা যাবে না। ধর্মের আফিম খেয়ে মব লিঞ্চিং, গোরক্ষার নামে মানুষ হত্যা, মানে যুক্তিবোধ ক্রমে কমে আসা, ধর্মের একটা ছদ্ম বাতাবরণে প্রভাবিত হয়ে, এটা তো আমরা ভারতবর্ষে লাগাতার গত 10 বছরে দেখেছি। এই অবস্থায় রাম মন্দিরকে সামনে রেখে যখন মোদি এই গ্র্যান্ড সেরিমনিটা করতে চাইছে, এই অবস্থায় ভারত জোড়ো যাত্রা করছেন আরেকবার, ন্যায় যাত্রা নাম দেওয়া হয়েছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা, রাহুল গান্ধী। আমরা দেখেছি এটা ঠিক যে ভারতবর্ষে পদযাত্রার একটা দীর্ঘ ইতিহাস আছে। গান্ধী হেঁটে মানুষের মন জয় করেছেন, একথা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই, এবং ফলে রাহুল গান্ধীও ভারত জোড়ো যাত্রায় প্রথম থেকেই অন্তত মানুষের সঙ্গে সংযুক্ত হতে পারছিলেন। কংগ্রেসকে যে জনবিচ্ছিন্ন পার্টি বলা হচ্ছিল, সেই জায়গাটায় কোথাও গিয়ে ক্ষতে একটা প্রলেপ পড়ছিল। এখন প্রশ্ন হলো, এই যে ধর্মের দামামা, ধর্মকে সামনে রেখে এতক্ষণ আমরা যা বললাম, এই সাংঘাতিক গৈরিকীকরণ, সাংঘাতিক একমুখী অভিযান, একনায়ক প্রতিষ্ঠা, এর সঙ্গে লড়ে ভারত জোড়ো যাত্রাকে নিয়ে যাওয়া, এর একই টাইম লাইনে দুটো হবে। যখন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, রাহুল গান্ধী কোথাও হাঁটবেন তার গন্তব্য অনুযায়ী। মানুষের মনটা নাকি সহজ হবে, মানে সম্ভব হবে রাম মন্দির থেকে ফোকাস সরানোর?
গদি মিডিয়া আছে ওদের হাতে, এত এত শক্তিশালী একটা মিডিয়া। আমি শুরুতেই বললাম যে অর্ণব দেখাচ্ছেন যে ভারত, হেডলাইন করা হচ্ছে ইন্ডিয়া সাপোর্টস রাম মন্দির ইনোগ্রেশন বাট সোনিয়া গ্যাং দে ডোন্ট সাপোর্ট। তো এই সোনিয়া গ্যাং হয়ে ওঠা, এই এই যে তকমাগুলো, এর সঙ্গে লড়ে মানুষের মন জয় খুব সহজ হবে কি, কি মনে হয়? ভারতীয় রাজনীতিতে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যেখানে কেউই একটা শক্ত অবস্থান নিতে পারছে না, বা একটা কোনো কাউন্টার ন্যারেটিভ আমরা যেটা বলি, যে একটা এই যে বিজেপি সংঘ পরিবারের যে রাজনীতিটা, তার বিরুদ্ধে একটা অন্য ধরনের রাজনীতি করার যে স্টান্সটা, সেইটা কেউ এখনো নিতে পারছে না। আমাদের মনে অবভিয়াসলি অনেকেই খুব আশা দেখেছিলেন যে ভারত জোড়ো যাত্রা যখন রাহুল গান্ধী প্রথম ফেজে করলেন, কন্যাকুমারী থেকে কেরালা থেকে শুরু করলেন, করে কাশ্মীর পর্যন্ত হাঁটলেন, তিনি যে কাজটা করছিলেন সেটা অনেকের মন ছুঁয়ে গেছে। অনেকের মন ছুঁয়ে গেছে, যে কাদের মন ছুঁয়েছে? যারা একটা বিকল্প কোনো রাস্তার সন্ধান করছেন, একটা বিকল্প কিছু খোঁজার চেষ্টা করছেন। এবং সেখানে রাহুল গান্ধী খুব খুব ট্যাক্টফুলি তিনি এই কাজটা করেছিলেন, যে সেখানে কংগ্রেসের পতাকার থেকেও ভারতের পতাকা বেশি থাকবে, দলীয় অনুষ্ঠানের থেকেও একটা দেশের মানুষের চিন্তার পরিবর্তনের জন্য এই যাত্রা, সেইটার ফোকাস অনেক বেশি থাকবে। এবং তিনি যেটা বলেছেন যে नफरत की बाजार में मोहब्बत की दुकान, বাজার মে মোহব্বত কি দুকান, মোহব্বত কি দুকান, যে ঘৃণার যে রাজনীতি হচ্ছে তার মধ্যে ভালোবাসার তিনি দোকান খোলার কথা বলতে বলতে হেঁটেছেন। তো সেইটা অবভিয়াসলি খুব একটা খুব খুব আশার আলো অনেকের মনেই জাগিয়েছিল কর্ণাটকে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে যে ঘটনা পরম্পরাগুলো কিরকম ছিল এবং কতটা আশা জাগিয়েছিল। যে আমরা দেখলাম কর্ণাটকে বিজেপিকে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় এলো, এবং সেইখানে বিজেপির যে একটা ধর্ম নিয়ে বা হিন্দুত্ব নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা চলছিল সেইটা ডিফিটেড হলো। যে টিপু সুলতানকে নিয়ে যে বিভেদের রাজনীতি একটা চলছিল সেইটা ডিফিটেড হলো। এবং সেইখানে কংগ্রেস দেখালো যে হ্যাঁ, লোকাল ইস্যুতে আমরা যদি লড়াই করি তাহলে আমরা রাজ্যগুলো জয় করতে পারবো, সেইটা হলো। তার সঙ্গে রাহুল গান্ধীর যাত্রা হলো, তার সঙ্গে ইন্ডিয়া জোটের সূচনা হচ্ছে। পাটনাতে প্রথম বৈঠক হলো, তারপরে ব্যাঙ্গালোরে গিয়ে দ্বিতীয় বৈঠকটা ইন্ডিয়া জোটের হলো। এবং সেখানেও তারা কোনো মুখের বিরুদ্ধে লড়াই নয়, একটা আদর্শ নিয়ে লড়াই, এজেন্ডার বিরুদ্ধে লড়াই, শুধুই মোদি হটাও অভিযান নয়, বিজেপিকে হারাতে হবে, এই এই আদর্শকে হারাতে হবে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো সমাপতন হচ্ছে। এবং সেটার বেনিফিট কংগ্রেস পেলেও কিন্তু তেলেঙ্গানায় যে কংগ্রেসের এত ভালো ফল হলো, সেটার একটা কারণ, বড় কারণ হচ্ছে যে রাহুল গান্ধীর এই জায়গাটা তৈরি করে দেওয়া, যে হ্যাঁ, যে যারা বিজেপিকে ভয় পাচ্ছেন বা যারা বিজেপি বিরোধী, তারা কংগ্রেসের ওপর ভরসা রাখতে পারে। অবভিয়াসলি সংগঠন তো অবভিয়াসলি কাজ করতেই হবে, এবং সেটা কাজ করেছে, কিন্তু অন্যান্য রাজ্যে তো কাজ করেনি, আমরা দেখলাম। তো সেইটা একটা বেনিফিট কংগ্রেস পাচ্ছিল, বা বিরোধী রাজনীতি যেটা হচ্ছিল সেটাও তারাও এটার বেনিফিট পাচ্ছিলেন। কিন্তু তারপরে যেটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে যে পুরো ব্যাপারটা একটা ছন্নছাড়া হয়ে গেল। 5 রাজ্যের নির্বাচন আসবে, ইন্ডিয়া জোটটা একটু পিছিয়ে গেল, ইন্ডিয়া জোট আছে কি নেই সেটা বোঝা যাচ্ছিল না। তারপরে খুব তাড়াতাড়ি আসন জোট নিয়ে, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে, ইত্যাদি হবে, একের বিরুদ্ধে এক লড়াই হবে, সেই সব নিয়ে আলোচনায় থমকে গেল, ইত্যাদি ইত্যাদি। এবং ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে গেল যখন কংগ্রেস 3টে রাজ্যে হেরে গেল। যদিও তেলেঙ্গানা জিতলো, কিন্তু বাকি রাজ্যগুলোতে হেরে গেল। তারপরে যেটা দেখা গেল যে যারা বিরোধী জোটের মধ্যে ছিলেন, ইন্ডিয়া জোটের মধ্যে যারা ছিলেন, তাদের নিজেদের মধ্যে প্রচুর সমস্যা তৈরি হতে আরম্ভ করলো। নীতিশ কুমার চেয়েছিলেন আহ্বায়ক হতে, তিনি কনভেনার হতে পারলেন না ইন্ডিয়া জোটের। মমতা হঠাৎ বললেন যে মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রী প্রার্থী করা হোক, যেটা বারবার স্টান্স নেওয়া হয়েছিল যে কাউকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা হবে না। এবং খুব সত্যি যে নরেন্দ্র মোদীর এগেনস্টে একটা কাউকে প্রজেক্ট করা একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জের জায়গাটাতে বিরোধীরা এখনো পৌঁছয়নি। তো প্রথম থেকে যে স্টান্সটা ছিল যে আমরা কাউকে মুখ করব না, আমরা একটা বিকল্প রাজনীতি তৈরি করব, সেইটা ভেঙে গেল। তারপরে এখন যেটা দাঁড়িয়েছে যে এই আসন ভাগাভাগি নিয়ে, ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রচুর ঝামেলা তো চলছে। এবার তুমি যে প্রশ্নটা করলে যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, যেটা পূর্ব ভারত থেকে শুরু হবে, গিয়ে পশ্চিম ভারতে শেষ হবে, সেইটাতে কি মানে কি লাভ হবে? এখন দেখো, এইটা নিয়ে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যেভাবে ভারতবর্ষে রয়েছে সর্বস্তরের মানুষের মধ্যে, অবভিয়াসলি তার
বিরোধিতা তো আছেই, কিন্তু তার যে জনপ্রিয়তা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল লিডার, তার ধারে কাছে কিন্তু সর্বভারতীয় স্তরে এখনো কোনো নেতা নেই। রাহুল গান্ধী টেস্টেড অ্যান্ড ফেইল্ড, যে এই নির্বাচনগুলোতে 2014, 2019-এ তাকেই ফেস করে লড়াইতে যাওয়া হয়েছিল এবং তিনি তাতে ব্যর্থ হয়েছেন। কাজেই রাহুল গান্ধীর ওপরে হঠাৎ করে পুরো সারা ভারতবর্ষের মানুষ একটা আস্থা প্রকাশ করবে, এইটা ভাবাটা একটু আবারও চ্যালেঞ্জিং। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে রাম মন্দির উদ্বোধনে যাওয়া হবে না বলে সিদ্ধান্তটা নেওয়া হলো, প্রথমে একবার শোনা গিয়েছিল যে সোনিয়া গান্ধী যাবেন, তিনি ওখানে থাকবেন অনুষ্ঠানের দিনে, কিন্তু যাই হোক এই শঙ্করাচার্যদের বক্তব্য নিয়েছি হাতিয়ার করে তারা এখন স্থির করেছে যাবে না। কিন্তু উত্তর ভারতের যেসব কংগ্রেস নেতা, তাদের মধ্যে কিন্তু প্রচুর রেজেন্টমেন্ট রয়েছে। রাজস্থানের কংগ্রেস নেতাদের মধ্যে, উত্তরপ্রদেশের কংগ্রেসের নেতাদের মধ্যে, মধ্যপ্রদেশের কংগ্রেসের নেতাদের মধ্যে, যে তারা অনেকেই চান যে না, রাম মন্দিরের উদ্বোধনে আমাদের যেতে হবে, নয়তো আমাদের যে জনসমর্থন আছে সেটাতে একটা ভাটা আসতে পারে, কারণ আমাদেরকে হিন্দু বিরোধী হিসেবে দেখানো হতে পারে। তো সেইটা একটা জায়গা। কাজেই রাহুল গান্ধী নিজের দলকেই একটা এমন জায়গায় আনতে পারেননি এখনো যেখানে সবাই এই একটা বিকল্প রাজনীতির কথা বলবে। তিনি এমন একটা জায়গায় বিরোধী রাজনৈতিক দলগুলোকেও আনতে পারেননি যারা খুব শক্তভাবে নিজেদের অবস্থানকে ব্যাখ্যা করবে বা নিজেদের অবস্থানকে জানাবে, একটা বিরোধী রাজনৈতিক একটা আলেখ্য তৈরি করতে পারবে। সেটা তারা কেউ করে উঠতে পারেননি, রাহুল গান্ধীও করে উঠতে পারেননি, তিনিও সবাইকে নিয়ে এই জায়গাটাতে পৌঁছতে পারেননি। এখনো কেসি ত্যাগী আজকে সকালেই দেখছিলাম যে বলেছেন যে হ্যাঁ, নীতিশ কুমার এখন ওয়েট করছেন যে যদি ইনভিটেশনটা পেয়ে যান, আমি জানি না এখনো পর্যন্ত পেয়েছেন কিনা, তাহলে তিনি রাম মন্দিরের উদ্বোধনে যেতে রাজি আছেন। কাজে এই যে উদ্ধব ঠাকরে তিনি যাচ্ছেন না ঠিকই, কিন্তু রাম মন্দিরের উদ্বোধনের দিন তার নিজস্ব অনুষ্ঠান থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি করবেন আমরা জানি না। তো এবং এই যে সিংহানজি এটা বলছিল যে এখনো হাতে কিছুদিন সময় আছে, কোথায় কোথায় কি হয়ে যাবে না হবে এখনো আমাদের কাছে সেটা খুব স্পষ্ট নয়। সবাই একটা অজুহাত খুঁজছে যে বাবা এটা থেকে বেঁচে দেয়, কিন্তু আবার হিন্দু বিরোধী যেন না মনে হয়। তো এইটা করতে গিয়ে কিন্তু কোনো বিকল্প রাজনৈতিক আলেখ্য তৈরি করার জায়গায় বিরোধীরা এখনো পৌঁছায়নি, একটা রাজনৈতিক মতাদর্শকে দাঁড় করানো যাচ্ছে, দাঁড় করানোর জায়গায় পৌঁছননি। রাহুল গান্ধী চেষ্টা করছেন নিজের মতো করে, কিন্তু রাহুল গান্ধী কখনোই বিরোধীদের মুখ হয়ে উঠতে পারবেন না মোদির বিরুদ্ধে। এখন তিনিও এখনো সেই জায়গাটাতে আবার যদি তাকে যেতে হয়, আবার শুরু থেকে শূন্য থেকে তাকে শুরু করতে হবে, সেই জায়গাটাতেও তিনি নেই এখন। কাজেই এই যে ভারত জোড়ো যাত্রা বা ন্যায় যাত্রা যেটা বলা হচ্ছে, তাতে এক শ্রেণীর মানুষ হয়তো ভরসা খুঁজে পাবেন যে হ্যাঁ ঠিক আছে, একটা বিরোধী রাজনীতি হচ্ছে কিছুটা, সেখানে একটা নিজেদের ভরসার জায়গা তৈরি হতে পারে। কিন্তু আবারও আমি বলবো যে নরেন্দ্র মোদীর বিরোধিতা যে যেরকম ভাবেই করুক না কেন, তার যে জনপ্রিয়তা ভারতবর্ষের রাজনৈতিক নেতা হিসেবে, তার ধারে কাছে এই মুহূর্তে কেউই নেই সর্বভারতীয় স্তর থেকে যদি আমরা দেখি। কাজেই সেই জায়গাটাতে এইটাই বারবার বিরোধীদের ভুলের জায়গা, যেটা আমি মানে পরিসংখ্যানও বলা যায়, বোথ ফিজিক্যালি এবং ভার্চুয়ালিও। টুইটার অ্যাকাউন্টে যে ফলোয়ার, ফেসবুক অ্যাকাউন্টে যে ফলোয়ার, তা যদি দেখি তিনি পৃথিবীর প্রথম 5 জনের মধ্যে একজন। সেটা তো মেনে নিতে হবে। এবং এই যে মানে কোন সাধারণ যুবক যুবতীদের মধ্যেও তুমি দেখবে একটা অদ্ভুত উন্মাদনা রয়েছে, আরে নরেন্দ্র মোদী তো এবার আসবেই। এই সেদিনই আমার এক পরিচিতের সাথে কথা হচ্ছিল, একদমই বাচ্চা ছেলে, সে এই 2-3 বছর হয়তো ভোট টোট দিচ্ছে, আর 20-21 বছর বয়স হবে, সে প্রচন্ড উত্তেজিত আছে, হ্যাঁ হ্যাঁ কি হবে এবার, মোদী আসছে, মোদী আসবে দেখবে। তো এই যে উন্মাদনাটা মানে মোদী একটা বিরাট কোহলির মতো, বিরাট কোহলি তাদের কাছে একটা। হ্যাঁ, তো তার এগেইনস্টে কাকে তারা দেখতে পাবে, তার এগেইনস্টে কাকে তারা একজন নেতা হিসেবে তুলে ধরতে পারবে, নিজেদের মনের মতো নেতা হয়েছেন সেটা করতে পারবে, সেই জায়গাটা এখনো তৈরি হয়নি। যে রাহুল গান্ধী একটা আশার আলো জাগাচ্ছেন ঠিকই, কিন্তু আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো দিয়ে দেখলে কিন্তু এখনো যে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি হবে, সেই জায়গাটা এখনো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমি শেষ করবো, আমাদের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি। স্নিগ্ধেন্দুর সাথে একটা ছোট্ট বিষয়ে আলোচনা সেরে আমি শেষ করতে চাই। স্নিগ্ধেন্দু, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তুললেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে ওরা ওই বক্তৃতাটায় 9 তারিখে সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়,
যে ওরা আমাদের বাড়ি বানানোর টাকা দিচ্ছে না, রাস্তা তৈরি করার টাকা দিচ্ছে না, নানা রকম টাকা 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, আর তারপর এই যে এই ঘটনা ঘটছে, উনি নেগলেক্ট শব্দটা ইউজ করেছেন যে অন্য অন্য ধর্মকে, অন্য কমিউনিটিকে নেগলেক্ট করা হচ্ছে, এরকম অনুষ্ঠানে আমি যাব না। উনি গিমিক শব্দটাও ব্যবহার করছেন। এখন যেমন আমরা বিরোধীদের দায়ের কথা বললাম যে এইগুলিকে সামনে তুলে আনায়, যে এই পরিষ্কার সম্বিতদা বলছিলেন যে একটা রাজনৈতিক দায় থেকে যায়, একটা নিজের রাজনৈতিক ভাষ্য তৈরি করার দায় থেকে যায়। আমরা গদি মিডিয়া কি করছে তো দেখতেই পাচ্ছি এই ইস্যু নিয়ে, যে তারা লাগাতার এটার এবং গদি মিডিয়া বলছি বটে, অনেক জনপ্রিয় যারা তথাকথিত গদি মিডিয়া নয়, অনেক জনপ্রিয় প্রতিষ্ঠানও এইটাকে গ্ল্যামারাইজ করে তুলছে, এটাকে একটা হিপনোটাইজ করার, একটা মানুষের বোধ বুদ্ধি নাশ করে, যুক্তি নাশ করে এটা ছটায় মেতে ওঠে যাতে মানুষ সেই রকম হেডিং, সেই রকম পুশ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই জায়গায় ঠিক যেমন বিরোধীদের নিয়ে প্রশ্ন করছি, তেমনি অ্যান্টি এস্টাবলিশমেন্ট যারা তথাকথিত গদি মিডিয়া নয়, যারা অপ্রাতিষ্ঠানিক, ইন্ডিপেন্ডেন্ট, সাহসী, অকুতোভয়, তাদের ভূমিকাটাকে কিভাবে দেখছো, কিভাবে দেখছেন? তারা কি ঠিকঠাক ভূমিকা পালন করছে, এগিয়ে আসছে, কথা বলছে? কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কি চোখে পড়ছে? না, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার তো উপস্থিতি খুব কম, মানে মাস মিডিয়ার তুলনায় তাদের যা প্রেজেন্স সেটা একেবারেই নগণ্য। সেইটুকু পরিসরে তারা তাদের মতো কাজ করছে, কিন্তু ইম্প্যাক্ট তৈরি করা সম্ভব হবে আমাদের পক্ষে? ইম্প্যাক্টের দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এখনো মানে মাস মিডিয়াকে একটা শর্ট ডিউরেশন ইম্প্যাক্ট করার মতো অবস্থায় নেই। তো তার ফলে এবং আরো একটা ব্যাপার আছে যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এখনো পর্যন্ত যা, তার একটা বড় অংশই মূলত ইংরেজি, দেশীয় ভাষায় এখনো, মানে আমাদের দেশীয় ভাষাগুলোতে এখনো কম। এইটার একটা অন্যতম কারণ যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার যে ভয়েস সেটা খুব বেশি, হিন্দিতে রবিশ কুমারের ইউটিউবে শোগুলো নিশ্চয়ই প্রচুর ভিউয়ারশিপ তৈরি হয়েছে, কিন্তু বিভিন্ন রিজিওনাল চ্যানেলে ওই রকম রবিশ কুমার কিন্তু এখনো খুব একটা নেই যাদের সেই পরিমাণ রিচ তৈরি হয়। তো এটা একটা সমস্যা। সেদিক থেকে তো রাহুল গান্ধী যে কাজটা করেছেন, সে কাজটা একদিক থেকে দুপক্ষকেই বেনিফিট দেবে, যে উনি যে ভারত জোড়ো যাত্রা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকেই স্বাগত জানাচ্ছেন, বলছেন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকেই আমি ইন্টারভিউ দেব, সেটা তো বোধহয় ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার জন্যও ভালো, দেশের পক্ষেও এটা বোধহয় হিতকর, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এবং এটা উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে প্রমোট করলে আখেরে কংগ্রেসের ভালো হবে। এই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হয়তো কংগ্রেসেরও প্রচুর সমালোচনা করবে, কারণ সে ইন্ডিপেন্ডেন্ট, তো সেটা কংগ্রেসকে সেটা মেনে নিতে হবে। কিন্তু ওভারঅল যেহেতু বিজেপি লার্জার ফোর্স, লার্জার পাওয়ার, তাই এই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার ক্রিটিসিজমের লায়ন্স শেয়ারটা বিজেপির দিকেই যাবে। তো আলটিমেটলি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে ব্যাক করলে যে কোনো ক্ষেত্রেই সেটা অপোজিশনের জন্য সুবিধাজনক হতে পারে, কিন্তু ইকুয়েশনটা অনেক সময় পাওয়ারে আসার পর পাল্টে যায়। সেটা যেহেতু এখনো আমরা সে পরিস্থিতিতে আসেনি, ফলে কি হবে সেটা আলোচনা করে খুব একটা লাভ নেই। কিন্তু মানে এখনো পর্যন্ত রাজনৈতিক ভাবে যদি রাম মন্দির নিয়ে অবস্থান বিরোধী দলগুলোর মধ্যে কেউ স্পষ্টভাবে নিয়ে থাকে, সেটা নিয়েছে বামেরা। এখনো পর্যন্ত স্পষ্ট অবস্থান রেখেছে তৃণমূল। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া নিজেদের মতো চেষ্টা করছে, কনসিস্টেন্সি রাখছে, কিন্তু এটা যে একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা যে একটা বিশাল, এটা যে আসলে একটা রাজনৈতিক প্রজেক্ট, নইলে একটা রাম মন্দির নাকি মানে একটা অন্যতম বড় উৎসব হওয়া উচিত, সেটা তো শেষই হলো না, তার আগে কেন উদ্বোধন করতে হবে? কারণটা কি? নির্বাচন ছাড়া প্রশ্ন করুক, আমাদের মতো বক ধার্মিক অধার্মিকের দরকার নেই, একজন ধার্মিক এটা প্রশ্ন করুক যে কেন এটা। কিন্তু এটা অধিকাংশ মানুষ জানতেন না,
ঘটনা হচ্ছে যে অধিকাংশ মানুষ জানতেন না যে এই মন্দিরটা এখনো কমপ্লিটই হয়। একটা ইনকমপ্লিট অবস্থায় মন্দিরকে যে তাড়াহুড়ো করে প্রাণ প্রতিষ্ঠা করে দিতে হতে পারে, এটা অনেকেই ধারণাই করতে পারেন। এবং সম্ভবত ওই উত্তরাখণ্ডের শঙ্করাচার্য ওই বক্তব্য না রাখলে এবং সেই বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত না হলে একটা বড় অংশের মানুষ জানতেনই না যে মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। সবার ধারণা 5 বছরে শেষ করে ফেলা হয়েছে। অধিকাংশ মানুষের এই ধারণা ছিল। এটা গদি মিডিয়া করেছে, গদি মিডিয়া এই ধারণা তৈরি করেছে। সোনার পাত বসছে, বজ্র 700 বছর। তো তার ফলে এখন আস্তে আস্তে এই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার মধ্য দিয়েও বার্তা মানুষের কাছে পৌঁছচ্ছে, নিশ্চয়ই পৌঁছচ্ছে, কিন্তু মাস মিডিয়ার আউটরিচটা এখনো অনেকটাই বেশি। তার প্রভাব মানুষের কাছে লাগাতার কাজ করতে হবে, দেশীয় ভাষায় লাগাতার কাজ করলে হয়তো মানুষের কাছে পৌঁছানো যাবে। এখনো পর্যন্ত হ্যাঁ, মানে কাজ হচ্ছে না, তবে সব স্থানীয় ভাষাতেই কিছু না কিছু কাজ হচ্ছে, কিন্তু তাদের তাদের ক্ষেত্রটা অনেক সীমিত। তাদের প্রসারের মানে সীমাটা ইয়ের তুলনায়, মাস মিডিয়ার তুলনায় কিছুই নয়। আজকে এই জায়গা থেকেই আমাদের অনুষ্ঠান শেষ করব। আমি স্নিগ্ধেন্দু দা, সম্বিত দা, দুজনকেই ধন্যবাদ জানাই। সরি, আমি একটা কথা শুধু বলতে চাই, যেহেতু মানে মিডিয়া নিয়ে আলোচনা করছি আমরা, সেটা হচ্ছে যে এই অল্টারনেটিভ মিডিয়া বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার কথা যেটা আমরা বলছি, বা স্নিগ্ধেন্দু যেটা বললো যে রিচ কম, আরেকটাও যেটা বিপদ রয়েছে সেটা হচ্ছে যে আমরা যেটাকে ভাবছি যে বিকল্প হিসেবে আমরা কথা বলছি, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কথা বলছে, সেইটা রিচ কম এবং সেইটা একটা নির্দিষ্ট মনোভাবাপন্ন মানুষের কাছে যাচ্ছে, যারা এটা শুনতে চান, যারা এটা শোনেন, তারা বারবার করে এটা শুনছেন বলে তাদের কাছে হয়তো পৌঁছচ্ছে। সেটাই একটা ডিজিটাল মিডিয়ার এইটা একটা দিক, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। আর যাদের কাছে পৌঁছানো দরকার, যে কাউন্টার ভয়েসটা যাবে, তারা কিন্তু মাস মিডিয়াতেই মত্ত এবং তারা অর্ণব গোস্বামীকে শুনতেই ভালোবাসবে, তারা বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়ার লোকজনদের শুনতেই ভালোবাসবে। কাজেই এটাও একটা চিন্তার বিষয় যে যে বিকল্প কথাগুলো উঠে আসছে সেইটা কতটা পৌঁছচ্ছে সেই সব মানুষের কাছে যারা একটা অন্ধবিশ্বাস নিয়ে চলছেন, এবং সোকল গদি মিডিয়ার কথা আমরা যেটা বলি, তারা যেটা বলছে সেইটাকেই ধ্রুব সত্য বলে মেনে নিচ্ছে। এবং সেটাও অনেক সময় নয় যে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো হচ্ছে, বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলে খুব প্রচলিত যে শব্দবন্ধ রয়েছে, তাতে যা আসছে, তাতে যেসব খবর ফিড করা হচ্ছে, যেসব ইনফরমেশন ফিড করা হচ্ছে, তাকেই ধ্রুব সত্য বলে মেনে নিচ্ছে। কাজেই খেলাটা যদি আমরা দেখি, বা যে ব্যাটেলটা চলছে, অল্টারনেটিভ মিডিয়া হোক বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হোক এবং মেইনস্ট্রিম মিডিয়া, সেইটা কিন্তু খুব কঠিন মানুষের কাছে পৌঁছানো। কিন্তু তুমি যেটা বললে যে আমাদের নিয়মিত করে যেতে হবে, কনসিস্টেন্সি, আমরা অনুষ্ঠানটাই তো সেই জন্য করি। মানে দেখুন সম্বিতদা, এখানে শেষ করি এই পরিসংখ্যানটা বলে যে আমরা এমন হয়েছে, আমরা যখন শুরু করেছি, আপনারাই ছিলেন একদম প্রথম দিন থেকে, 60 জন আমাদের অনুষ্ঠান দেখেছে, 50 জন অনুষ্ঠান দেখেছে। কিন্তু আজকে 1000 জন দেখেন, 2000 জন দেখেন, 6000 জন দেখেন, এমনও হয়েছে 2.5 লাখ লোক একটা এপিসোড দেখেছেন, এমনও হয়েছে সব মিলিয়ে। তো ফলে আমার মনে হয় যে দুটো দিক খুব পরিষ্কার হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, অবশ্যই যে কেউ দ্বিমত পোষণ করতে পারেন। এক, কনসিস্টেন্সি। দুই, যে বিষয়টায় গদি মিডিয়া কথা বলছে, যে বিষয়টায় শাসক কথা বলছে, সেই বিষয়টাকে এড়িয়ে না গিয়ে, অন্য বিষয়ে কথা না বলে, সেই বিষয়টাকেই সামনে রেখে তুমি যদি তার উল্টো ন্যারেটিভটা, পাল্টা কথাটা, যেমন রাম মন্দিরে এত সোনার পাত লাগানো রয়েছে, রাম মন্দির এত বছরে অবক্ষয় হবে না, রাম মন্দিরে আসছে, রাম মন্দিরে অক্ষয় কুমার আসছেন কিনা, এই কথাগুলি যখন ফ্লাডেড হচ্ছে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল ইকোস্পেসে, আমাকেও আমার কথাটা সেই স্পেসেই একই সময় রাখতে হবে, রাম মন্দিরকে সামনে রেখে। আমার মনে হয় এইটা একটা লং টার্ম সলিউশন হলেও হতে পারে। আই হোপ আপনারা দুজনে এটা এগ্রি করবেন। মানে আমরা সেইভাবেই দেশীয় আমরা দেশীয় ভাষায় কাজ করছি। আসলে দুটোরই প্রয়োজন আছে, মানে আসলে দুটোরই প্রয়োজন আছে। মানে যে বিষয়গুলোতে ওরা কথা বলছে, যে বিষয়গুলো মেইনস্ট্রিম মিডিয়া
গদি মিডিয়া মানে সরকারি মিডিয়া মানে স্তাবক মিডিয়া, তারা যে বিষয়গুলোকে সারাদিন কথা বলে মানুষকে মিসইনফর্ম করার বিভ্রান্ত করছে। করার চেষ্টা করছেন, সেই বিষয়গুলোকে নিয়ে যেমন সঠিক তথ্যপূর্ণ যুক্তিসঙ্গত প্রতিবেদন তুলে ধরার প্রয়োজন আছে, ঠিক, তেমনি যে বিষয়গুলো তারা তারা একেবারেই বলবে স্পর্শ না। সম্পূর্ণ এড়িয়ে যায়, সেই বিষয়গুলোকেও যুক্তি সহ তুলে ধরার প্রয়োজন আছে। কারণ মানে খুব মজার কথা যে যদি কৃষক নিয়ে, খুব মজার একটা বিষয় বলি, যদি কৃষক নিয়ে কোনো প্রতিবেদন আমাকে আশা করতে হয় গদি মিডিয়ায়, তাহলে সেটা অবভিয়াসলি হবে পিএম কিষাণ। আপনি দেখবেন কৃষক নিয়ে প্রতিবেদন মানেই পিএম কিষাণ। তো আমার মনে হয় সেইটা বোধহয় আপনার যুক্তিটায় খাটে, যে আমাকে ওরা যে বিষয়টা বলবে না সেইটাও তুলে আনতে হবে। হ্যাঁ, কারণ সংবাদ মাধ্যমের মূল কাজটা তো ওপিনিয়ন শেয়ার করা নয়। ওপিনিয়ন শেয়ার করা হতেই পারে, কিন্তু মূল কাজটা হলো মানুষের তথ্য পৌঁছে দেওয়া, যে কি হওয়ার কথা, কি হচ্ছে, কি হওয়ার ছিল, কি হলো না, কেন হলো না, এই সমস্ত তথ্যগুলো পৌঁছে দেওয়া। ওপিনিয়ন তো মানুষ নিজের মতো করে নিজে ফর্ম করবে, এটা তো। কিন্তু এই জায়গাটা তো আমরা রাখিনি, আমরা তো মানুষকে আর ওপিনিয়ন ফর্ম করার জায়গায় রাখিনি, আমরা তো ওপিনিয়নই এখন জেনারেট করছি। মানে আমি যেখান দিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম, অর্ণব বলছেন যে ইন্ডিয়া এমব্রেসেস রাম মন্দির, এই ধরনের কথা, এবং সোনিয়া গ্যাং দে আর বয়কটিং ইট। তো এটা তো ওপিনিয়ন ফরমেশন করা হচ্ছে সরাসরি। এটাই চলছে, মানে এইটা তো সারাদিন ধরে চলছে। কিন্তু সংবাদ মাধ্যমের মূল কাজ হলো যে তথ্যগুলো চেপে যাওয়া হচ্ছে, যে তথ্য সরকার চেপে যাচ্ছে, শাসক প্রভাবশালী তারা চেপে যাচ্ছে, যে তথ্য তারা চায় না মানুষ জানুক, সে তথ্য মানুষকে জানিয়ে, যাতে মানুষ তার প্রয়োজন মতো একটা সুস্থ স্বাভাবিক সামাজিক ব্যবস্থার মধ্যে দিয়ে থাকতে পারে। আমরা যাতে সেই ভূমিকাই পালন করতে পারি, তার জন্য আপনাদের সহায়তা আমাদের কাছে খুব প্রয়োজনীয়। স্নিগ্ধেন্দু, সম্বিতদা, আপনাদের আর সহায়তা প্রয়োজন আমাদের দর্শক বন্ধুদের, যারা আজকে অতিথিরা, তাদেরকে আমি আরো একবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আর ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন, এতক্ষণ দেখলেন, আমাদের সঙ্গে সংযুক্ত থাকলেন। আপনাদের অনুষ্ঠান শেষ হওয়ার আগে আরো একবার যে কথাগুলি না বললেই নয় বলি, আমাদের এই এপিসোডটি আপনাদের ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন ইউটিউব চ্যানেলে। আমাদের এই এপিসোডটি শুধু নয়, আমাদের সামগ্রিক অনুষ্ঠান সূচি, আমরা 30-এর বেশি অনুষ্ঠান করে ফেলেছি ধারাবাহিকভাবে। আমাদের প্রত্যেকটি এপিসোড যদি আপনি আগে শুনতে চান, আমাদের অনুষ্ঠান যদি আপনার মনে হয় সন্ধ্যে 7টার চিৎকার হই হইয়ের থেকে একটু আলাদা, তথ্যনিষ্ঠ, কারোর প্রতি কোনো পাবকতা নয়, তবে আমাদের অনুষ্ঠানটি, আমাদের এই উদ্যোগটিকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য আমরা দেখাচ্ছি পর্দায় কলকাতা 24x7 নিউজ স্ট্রিম, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করা মানে নেতাদের মতো অর্ধেক কাজ করা। আপনারা বেল আইকনটি টিপবেন, বেল আইকনটি ক্লিক করা মানে আপনারা আমাদের অনুষ্ঠানের নোটিফিকেশন পাবেন, নিয়মিত বুঝতে পারবেন আমরা কি কি বিষয়ে কথা বলছি, আগ্রহ অনুযায়ী শুনতে পারবেন। শেষে বলে যাই, আমাদের ফেসবুক পেজ inscript.me লাইক করবেন, ফেসবুক পেজে আমাদের সঙ্গে নিয়মিত সংযুক্ত থাকবেন। আপনারা জানেন অনেকেই যে আমরা শুধুমাত্র এই অনুষ্ঠানটি করি না, আমরা পাশাপাশি inscript.me নামক পুরোদস্তুর একটি মিডিয়া সংগঠন চালাই। এখানে লেখেন দেশের নবীন প্রবীণ সাংবাদিকরা, লেখক, কলমচিরা, জায়গা পান সবাই, সব মত জায়গা পায়। আমরা তুলে ধরি গবেষণাধর্মী লেখা, আমরা তুলে ধরি তথ্যনিষ্ঠ লেখা, আমরা মুক্ত মনাদের একটা মঞ্চ তৈরি করতে পেরেছি। আমাদের এখানে বিজ্ঞান অগ্রাধিকার পায়, আমাদের এখানে ইতিহাস অগ্রাধিকার পায়, আমাদের এখানে গণসচেতনতা অগ্রাধিকার পায়, আমাদের এখানে সাংবাদিকতা অগ্রাধিকার পায়, আমাদের এখানে কোনোভাবেই জ্যোতিষ, কোনোভাবেই যৌনতা, এগুলিকে সামনে রেখে ঢাকঢোল পেটানো হয় না। আপনি যদি এই ধরনের সাংবাদিকতার খোঁজ করেন, আমার বন্ধুরা আজকেই বলছিল, আমাদের এই অতিথিরা, যে দেশীয় ভাষা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার অভাব রয়েছে, আপনার যদি মনে হয় আমরা এই অভাব পূরণ করার চেষ্টা করছি, অন্তত আপনাদের কাছে একটা স্বাধীন গণমাধ্যম, যার কোনো দায় নেই, শুধু আপনাদের কাছে দায় ছাড়া আর কারোর কাছে কোনো দায় নেই, এইরকম একটি গণমাধ্যম আপনাদের উপহার দিতে পারছি নিয়মিত, তবে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের শুভাশিস, আপনাদের ভালোবাসা, আপনাদের ধৈর্য, আপনাদের প্রশ্ন আমাদের জাগিয়ে রাখে।
আমরা জেগে থাকলে, আমাদের বিশ্বাস আপনারা জেগে থাকলে, আমাদের যৌথ ইন্তিফাদা, আমাদের যৌথ জেগে থাকা গণতন্ত্রকেও জাগিয়ে রাখবে। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।